আপার প্রাইমারির সিলেবাসটা তো দেখেছেন, সেখানে সিলেবাসটা প্রিন্ট আউট আছে। সিলেবাসটা একটুখানি প্রতিদিন যদি প্রিন্ট নাও থাকে, আমার মনে হয় যেটা যে প্রিন্ট আউট থাকলে কি হবে, সেটার একটা ভিজুয়ালাইজেশনের একটা এফেক্ট আছে। ফোনে দেখা আর প্রিন্ট আউট করার মধ্যে একটা পার্থক্য আছে। ওটা প্রতিদিন নিয়ে আসবেন। আমি তো এখানে আপনাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগগিটা পড়াবো। প্রত্যেকটা এরিয়া ঠিক মতো কভার হচ্ছে কিনা সেটা দেখে নেওয়ার দায়িত্ব আপনাদের, এবং যেগুলো হবে সেগুলো আপনি হাইলাইটার দিয়ে সেটাকে ইয়ে করে দেবেন বা পেন দিয়ে একটা টিক দেবেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন বিগত বছরগুলো যে চাইল্ড ডেভেলপমেন্ট বা পেডাগজি থেকে যে প্রশ্নগুলো এসেছে, সেখানে কিন্তু কনসেপ্টের একদম ডেপথে না ঢুকলে আপনার মনে হবে যে প্রত্যেকটা অপশন হয়তো কোরিলেটেড, অর্থাৎ দুটো বা তিনটে মনে হবে হতে পারে। তাহলে আমাদের মূল যেটা টার্গেট, আপনারা যারা ডিএলএড করেছেন, বিএড করেছেন, সবাই এই এরিয়াগুলো কিন্তু পড়েছেন, পড়েননি এমন কিন্তু নয়, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কিন্তু ক্লিয়ার হবে, অতটা অসুবিধা থাকবে না। আমি আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে ডেভেলপমেন্ট থেকে, ঠিক আছে? আপনারা যারা ডিএলএড বা বিএড করেছেন, ডেভেলপমেন্ট টার্মিনোলজিটার সাথে কিন্তু আপনারা সম্পৃক্ত, তাই তো? এই ডেভেলপমেন্ট ব্যাপারটা কি একটু আপনারা বলতে পারবেন, মানে আপনারা যতটা জানেন। এখানে আমরা যদি ডেফিনেশন বলি, যে এই ডেফিনেশনটা তাহলে কি হবে ডেভেলপমেন্ট? না, আমাদের দুটো এরিয়া রয়েছে, একটা হচ্ছে গ্রোথ বনাম ডেভেলপমেন্ট। এভাবে আপনারা ডিএলএড বা বিএড এ করেছেন বা আপনাদের এখানে সিলেবাসে রয়েছে। গ্রোথ হচ্ছে একটা আলাদা কনসেপ্ট এবং ডেভেলপমেন্ট হচ্ছে একটা আলাদা কনসেপ্ট, দুটোর মধ্যে কিন্তু কোনো সিমিলারিটি নেই। তাহলে আমার এখানে প্রশ্ন, সেটা তো ক্যারেক্টারিস্টিক ফিচার্স, আমি এগুলোই বলছি, খুব মাইনুটলি অবজার্ভ করবেন। দেখুন, ডেভেলপমেন্ট আপনি বলছেন গুণগত, এটা আমরা সবাই জানি, কিন্তু এটা কি ডেভেলপমেন্টের ডেফিনেশন বা এটা কি ডেভেলপমেন্টের কনসেপ্ট? তা নিশ্চয়ই নয়। আমরা যখন ডেভেলপমেন্টের ক্যারেক্টারিস্টিক ফিচার্স নিয়ে আলোচনা করব, তখন এই প্রশ্নগুলো কিন্তু আসবে। আমার এখন যেটা দিয়ে আমি শুরু করেছি, যে আপনারা প্রত্যেকে ডেভেলপমেন্ট করেছেন। আমরা ডেভেলপমেন্ট শব্দটিকে এডুকেশনাল ফিল্ডের বাইরেও ব্যবহার করি না? সোশ্যাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট করি তো, মেন্টাল ডেভেলপমেন্ট, ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট, কালচারাল ডেভেলপমেন্ট। তাহলে আমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করি ফ্রম দি এডুকেশনাল ফিল্ড, তাহলেই বা ডেভেলপমেন্ট ব্যাপারটা কি, এটা আমি জিজ্ঞেস করছি। আবার ওটাও কিন্তু ক্যারেক্টারিস্টিক্স। আমার পয়েন্ট হচ্ছে যে ডেভেলপমেন্ট কি, জন্ম থেকে শিশু জন্মের পূর্ব থেকে, প্রাক জন্ম থেকে সারা জীবনব্যাপী যে মৃত্যু পর্যন্ত যে এইগুলো চলে, আমি কিভাবে বুঝবো, আমি কিভাবে বুঝবো যে ডেভেলপমেন্ট হলো? ধরুন, আমি যদি কৃষ্ণনগর শহরটার ডেভেলপমেন্টের একটা ইন্ডিকেটর আমি যদি আপনাদেরকে বলি, তাহলে অ্যাকচুয়ালি যে ডেভেলপমেন্ট হচ্ছে এটা আমরা বুঝবো কিভাবে? আবার ওটা ক্যারেক্টারিস্টিক ফিচার্সে আসছে না। আপনি এটা বাদ দিন, মানে আমি চাইল্ড সাইকোলজিতে এখন নেই ধরুন, যে কোনো ক্ষেত্রে ডেভেলপমেন্ট শব্দটি আপনি ব্যবহার করছেন, তাহলে সেই ব্যবহার করার ক্ষেত্রে আপনি কোন জিনিসটাকে সেখানে নির্ধারক হিসেবে ভাবছেন? অনেকটা কিন্তু হয়ে গেছে। পরিবর্তন, ভেরি গুড। তাহলে পরিবর্তনটা কেমন হবে? পরিবর্তনটা কেমন হবে? আমি আজকে যে অবস্থায় আছি, আর একটু ভালো করে বলুন। উন্নততর পরিবর্তন। যদি কৃষ্ণনগর শহরের উন্নতি হয় তবেই ডেভেলপমেন্ট শব্দটা প্রযোজ্য। ভেরি গুড। দিস ইজ দ্য ইন্ডিকেটর।
একটা শিশুর, আপনি যে প্রসঙ্গটা তুললেন, আমাকে তাহলে বলুন তো যে অ্যাকচুয়ালি চাইল্ড ডেভেলপমেন্টের প্রেক্ষিতে যে এনভায়রনমেন্ট রয়েছে, সেই এনভায়রনমেন্টকে আমরা কভাগে ভাগ করতে পারি? পরিবেশকে সামাজিক পরিবেশ, স্বাভাবিক পরিবেশ তো না, সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশ, তারপরে হচ্ছে চাইল্ড, আপনি যেটা বলতে চাইছেন, তারপরে হচ্ছে প্রাকৃতিক পরিবেশ থাকবে। একদম ইনিশিয়াল ফেজে আমরা ডেভেলপমেন্টের যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। কি কি বলতে পারবেন? আপনি কিন্তু শব্দটি শুরু করেছেন, এই জন্যই বললাম। সামাজিক পরিবেশ প্রথম হচ্ছে প্রিনেটাল এনভায়রনমেন্ট। এই প্রিনেটাল শব্দটি আগে শুনেছেন? মানে ওটা জন্মের পূর্বে আর কি। এটা হচ্ছে, তারপর হচ্ছে পেরিনেটাল এনভায়রনমেন্ট, এবং তারপর হচ্ছে পোস্টনেটাল এনভায়রনমেন্ট। ক্লিয়ার? তাহলে প্রিনেটাল এনভায়রনমেন্ট কি? এটা হচ্ছে, আমরা সবাই জানি, যখন, ভেরি গুড, যখন গর্ভাবস্থায় আমাদের জনন মাতৃকোষের মিলনের ফলে যখন জাইগোট ফর্মেশন হচ্ছে, সেই জাইগোটিক যে ডেভেলপমেন্ট, সেটা আপনারা জানেন মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলার মাধ্যমে একটা 9 মাস 10 দিনের মাথায় শিশু কি হচ্ছে? ভূমিষ্ঠ হচ্ছে। তাহলে প্রিনেটাল এনভায়রনমেন্ট হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত শিশু মাতৃগর্ভে অবস্থান করছে ততক্ষণ পর্যন্ত সময়কে আমরা বলছি প্রিনেটাল এনভায়রনমেন্ট। হ্যাঁ, অবশ্যই। না, মাতৃগর্ভের পরিবেশটা, অর্থাৎ যখন আমাদের শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হচ্ছে। আচ্ছা, যখন আমাদের, আচ্ছা আপনাদের বাংলা বা মানে ইংরেজিতে অসুবিধা হলে আমাকে বলবেন, আমি তাহলে বাংলায় আমরা বলে দেবো, ঠিক আছে? বলবেন কিন্তু, শুক্রাণু এবং ডিম্বাণুর যখন মিলন হচ্ছে, এই শুক্রাণু এবং ডিম্বাণু তো আমাদের জনন কোষ, তাই তো? এই মিলনের ফলে কি তৈরি হচ্ছে? জাইগোট তৈরি হচ্ছে, তাই তো? তাহলে এই জাইগোট কোথায় রোপিত হয়? জরায়ুর এন্ডোমেট্রিয়ামের প্রাচীরে। তাহলে সেই এন্ডোমেট্রিয়ামের প্রাচীর থেকে আমাদের সেল ডিভিশনের মাধ্যমে প্রথমে মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা এর দ্বারা 9 মাস 10 দিন পর ভ্রূণটা পরিণত হয়ে ভূমিষ্ঠ হচ্ছে। তাহলে যতদিন না পর্যন্ত ভূমিষ্ঠ না হচ্ছে, এই জাইগোটিক ডেভেলপমেন্টের শুরু থেকে শেষ অবধি 9 মাস 10 দিন, সেটা হচ্ছে প্রিনেটাল এনভায়রনমেন্ট। এটা ক্লিয়ার হলো? এইটা মনে হয় শিশু সবথেকে বেশি কার্যকরী পরিবেশ এটা। না না, এটা হচ্ছে এই এনভায়রনমেন্টটা আমরা ডেভেলপমেন্টের ফার্স্ট এনভায়রনমেন্ট হিসেবে এটাকে আমরা ভাবি। কারণ এখানে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে একটা পরিণত শিশু, সুস্থ শিশু জন্মগ্রহণ করাটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের রাষ্ট্রের কাছে, তাই তো? বা পরবর্তী ডেভেলপমেন্টের জন্য। তাহলে এখানে কিছু পুষ্টি লাগবে, কিছু নিউট্রিশন লাগবে, এবং মাতার প্রতি যে সামাজিক দায়িত্ব বা পারিবারিক দায়িত্ব বা রাষ্ট্রের যে দায়িত্ব, সেগুলো যদি সঠিকভাবে আমরা পালন করি, তবেই আমরা সুস্থ শিশু জন্ম দিতে পারবো। সুতরাং এটাকে আমরা কখনোই ডেভেলপমেন্টের ফেজের বাইরে রাখতে পারি। এটা একটা অতি গুরুত্বপূর্ণ দশা। একমত তো? এরপর যে মুহূর্তে শিশুটি ভূমিষ্ঠ হচ্ছে, সেটাকে আমরা বলছি পেরিনেটাল এনভায়রনমেন্ট। ভালো করে বুঝবেন, অ্যাম্বাইলিকাল কর্ড যখন ডাক্তাররা বিচ্ছিন্ন করছে, আপনারা নিশ্চয়ই প্লাসেন্টার কনসেপ্ট জানেন। প্লাসেন্টার মাধ্যমেই তো ব্যাপন প্রক্রিয়ায় আমাদের মাতৃদেহ থেকে পুষ্টি শিশুর দেহে আসছে, রেচন পদার্থ শিশুর দেহ থেকে মাতৃদেহে যাচ্ছে, তারপর মাতৃদেহ থেকে সেটা বাইরে যাচ্ছে। তাহলে এই স্বাভাবিক প্রক্রিয়ার আমাদের যে গর্ভাবস্থায় হচ্ছে, যখন 9 মাস 10 দিন আসছে, যখন একটা ভ্রূণ একটা পরিপূর্ণ অবস্থায় রয়েছে, তখনই তো মাতৃগর্ভ থেকে আমরা তাকে বার করব। সেই বার করার সময় অ্যাম্বাইলিকাল কর্ড আমরা যে মুহূর্তে ডাক্তারবাবুরা কাটছে এবং শিশুটিকে মাতৃগর্ভ থেকে বাইরের পরিবেশে নিয়ে আসছে,
শুধুমাত্র সেই ক্ষণস্থায়ী এনভায়রনমেন্ট, ওই ক্ষণস্থায়ী, সেটা 1 মিনিট বা 1.5 মিনিট, সেই ক্ষণস্থায়ী এনভায়রনমেন্টকে আমরা বলবো হচ্ছে পেরিনেটাল এনভায়রনমেন্ট। তো এই একটা মুহূর্তটা ওই মুহূর্তটা, ভেরি গুড, এই মুহূর্ত শব্দটি প্রযোজ্য। ওই মুহূর্তটাকে আমরা বলবো হচ্ছে পেরিনেটাল এনভায়রনমেন্ট। এবং এই পেরিনেটাল এনভায়রনমেন্ট থেকে টিল ডেথ, এই পেরিনেটাল এনভায়রনমেন্ট থেকে টিল ডেথ, সেটা হচ্ছে পোস্টনেটাল এনভায়রনমেন্ট। তাহলে আমরা সবাই এখন এই তিনটের মধ্যে কোন ফেজে রয়েছি? পোস্টনেটাল এনভায়রনমেন্টে রয়েছে। যেটা আপনার কাছ থেকে আমি বার করার চেষ্টা করেছিলাম পরিবর্তন। তাহলে আপনি আমাকে বলুন, যে মুহূর্তে শুক্রাণু এবং ডিম্বাণুর নিষেকের ফলে জাইগোট তৈরি হলো, আর এই জাইগোট থেকে আজকের আমরা, পরিবর্তনের মাধ্যমে হয়েছে না হয়নি? তাহলে যে কোনো ডেভেলপমেন্টের যদি আমি সাইন বলি, চিহ্ন বলি, তাহলে সেটা শুধু পরিবর্তন নয়, উন্নততর পরিবর্তন। এটা কি বোঝা গেল? এই ডেভেলপমেন্টাল পার্সপেক্টিভকে সব থেকে ভালোভাবে ব্যাখ্যা করেছেন ইবি হারলক। আপনারা নিশ্চয়ই এগুলো পড়েছেন। ইবি হারলক ডেভেলপমেন্টের ডেফিনেশন দিতে গিয়ে তিনি কি বলছেন? খুব গুরুত্বপূর্ণ ডেফিনেশন, এবং ইবি হারলকের বই আছে। তিনি নিজে ডেভেলপমেন্টের একটা বিস্তারিত ব্যাখ্যা করেছেন, ডিটেলস একটা, তার যে ক্রস সেকশনাল স্টাডিজ, রিসার্চের ক্ষেত্রে আমাদের আপনারা জানেন 2 ধরনের স্টাডি হয়, ফান্ডামেন্টাল রিসার্চ, ক্রস সেকশনাল রিসার্চ, লংগিটিউডিনাল রিসার্চ, বিভিন্ন ধরনের আমাদের টেকনিক থেকে আমরা করি। এই ক্রস সেকশনাল স্টাডি থেকে ইবি হারলক যেটা বলছেন, ডেভেলপমেন্ট ইজ এ প্রোগ্রেসিভ সিরিজ অফ চেঞ্জেস, progressive series of changes that occur in an orderly predictable pattern. আবার বলছি, development is a progressive series of changes that occur in a orderly predictable pattern as a result of maturation and experience. Clear? Development is a progressive series of changes that occur in an orderly predictable pattern as a result of maturation and experience. কিন্তু তার মানে এর বাংলাটা করলে কি দাঁড়াচ্ছে? ডেভেলপমেন্ট হচ্ছে একটা উন্নততর ক্রমিক পরিবর্তন। বিবর্তনের মধ্যে যে পরিবর্তন, বিবর্তন কনসেপ্টটা কিন্তু আলাদা, সেখানে মিউটেশন হবে, সেটা একটা বায়োলজিক্যাল প্রসেস। কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু বায়োলজিক্যাল প্রসেস শুধু ধরলে কিন্তু হবে না। এটা একটা ক্রমিক, আমরা মানে প্রেডিক্টেবল মানে কি, প্রেডিকশন মানে কি, অনুমিত। আমরা অনুমান করি, আমরা বুঝতে পারি যে শিশু পেরিনেটাল স্টেজে আজকে ভূমিষ্ঠ হলো, শিশুর 7 দিন পর কি পরিবর্তন হবে সেটা কিন্তু আমরা বুঝতে পারি। তার জন্য এটাকে বলা হচ্ছে প্রেডিক্টেবল প্যাটার্ন। আজকে কৃষ্ণনগরের রাস্তাঘাট উন্নয়ন হলে কি হবে আমরা সেটা আগামী দিন বুঝতে পারি, যে কি হতে পারে, আমাদের কি কি সুবিধা হবে। তার জন্য কিন্তু এটাকে আমরা বলছি প্রেডিক্টেবল। তাহলে ডেভেলপমেন্ট ইজ এ প্রোগ্রেসিভ সিরিজ, এটা একটা সিরিজ। কিসের সিরিজ? পরিবর্তনের সিরিজ। দ্যাট অকার, যেটা ঘটছে হঠাৎ না, ইন অ্যান অর্ডারলি, ক্রমিক। শিশু প্রথমেই কিন্তু হাঁটতে শেখে না। শিশু প্রথমে কি করে না, প্রথমে হামাগুড়ি আমরা দিয়েছি, শিশু প্রথমে আগে মাথাটা তোল, মাথাটা শক্ত হয়, আমরা বলি না ভালো করে কোলে নে, ঘাস শক্ত হয়নি। তাহলে রাইট, তাহলে আগে হচ্ছে মাথাটা শক্ত হচ্ছে, তারপর দেখবেন আস্তে আস্তে মাথা থেকে পায়ের দিকে তার একটা পরিবর্তন হচ্ছে, যেটা আপনি প্রেডিক্ট করতে পারবেন। এই হামাগুড়ি দিচ্ছে, তাহলে এইবারে ও একটু দাঁড়াতে পারবে, ও দাঁড়াতে পারছে, তাহলে এইবারে ও হাঁটতে পারবে, ও হাঁটতে পারছে, তাহলে এইবারে এ ঘর থেকে ও ঘরে যাবে। দিস ইজ দ্য প্রেডিকশন। তার জন্য উনি বলছেন যে অর্ডারলি প্রেডিক্টেবল প্যাটার্নে পরিবর্তন হবে। এবং এই পরিবর্তনটা কেন হবে? তার পরিণতি ঘটছে এবং তার পরিবেশের সাথে যে ইন্টারাকশন হচ্ছে, যে অভিজ্ঞতা তার ভেতরে আসছে, অভিজ্ঞতা একটু আলাদা, পরে আসছি, এর মিথস্ক্রিয়ার মাধ্যমেই কিন্তু
তার এই উন্নততর পরিবর্তনটা আমরা পর্যবেক্ষণ করব। এটা ইবি হারলক বলেছেন। এটা কি ক্লিয়ার হলো? তাহলে ডেভেলপমেন্ট মানেই হচ্ছে উন্নততর পরিবর্তন। যে পরিবর্তনটা হঠাৎ হবে হবে না, একটা সিরিজের মাধ্যমে হবে। সেই সিরিজটা কি প্রেডিক্টেবল না প্রেডিক্টেবল নয়? প্রেডিক্টেবল। অর্ডারলি না অর্ডারলি নয়? অর্ডারলি। ক্লিয়ার? এবং যেটা কিভাবে হবে? তার পরিণতি এবং তার অভিজ্ঞতার মিথস্ক্রিয়ার মাধ্যমে হবে। ক্লিয়ার? উন্নততর ক্রমিক পরিবর্তন। তাহলে আমি আস্তে আস্তে বলছি, একটু লিখুন। আগে ইবি হারলকের ডেফিনেশনটা একটু লিখে নিন। ডেভেলপমেন্ট is a progressive series of changes. Development is a progressive series of changes that occur in an orderly predictable pattern as a result of maturation and experience. Maturation and experience. যদি আপনাদের অন্য কালি থাকে, এমফাসাইজিং এরিয়াগুলোকে আন্ডারলাইন করবেন। যেমন প্রোগ্রেসিভ সিরিজ অফ চেঞ্জেস, এটা আন্ডারলাইন হবে। অর্ডারলি প্রেডিক্টেবল প্যাটার্ন আন্ডারলাইন হবে। ম্যাচুরেশন অ্যান্ড এক্সপেরিয়েন্স আন্ডারলাইন হবে। তাহলে এই ডেফিনেশনে 3টে এমফাসাইজিং এরিয়া রয়েছে। ক্লিয়ার? এটুকুনি কি বোঝা গেল না? বাংলাটা লিখে নিন যে বিকাশ হলো উন্নততর পরিবর্তনের একটি ক্রমিক সমন্বিত প্রক্রিয়া। বিকাশ হলো উন্নততর পরিবর্তনের একটি ক্রমিক সমন্বিত প্রক্রিয়া যা অনুমিত ক্রম অনুযায়ী পরিণতি এবং অভিজ্ঞতার মিথস্ক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। যা অনুমিত ক্রম অনুযায়ী পরিণতি এবং অভিজ্ঞতার মাধ্যমে সম্পন্ন হয়। এবার আমাকে বলুন, এটা একদম ক্লিয়ার কিনা? কোনো অসুবিধা রয়েছে? তাহলে আমি এইবার যদি একটু গ্রোথকে এক লাইনে বলি, আমার তো গ্রোথ এমফাসাইজিং পয়েন্ট নয়, তাহলে গ্রোথ মানে কি? গ্রোথ মানে একটা শিশু আজকে এই জায়গায় রয়েছে, এই জায়গায় আসবে, তাই তো? তার দৈহিক একটা বৃদ্ধি, এবং যে বৃদ্ধিটা আমি কি বললাম যে এই পোস্টনেটাল এনভায়রনমেন্ট বলার সময় বলেছি যে আমাদের এই পেরিনেটাল এনভায়রনমেন্টের পর থেকে টিল ডেথ, মৃত্যু পর্যন্ত আমাদের এই বিকাশ কিন্তু চলতেই থাকবে। কিন্তু বৃদ্ধি ডিটারমিনেট, একটা নির্দিষ্ট সময় পর্যন্তই কিন্তু দৈহিক বৃদ্ধি হবে, তারপরে কিন্তু আর দৈহিক বৃদ্ধি হবে না।
ক্লিয়ার হলো? এবার আমাদের যে এরিয়াতে এমফাসিস করতে হবে সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট। প্রিন্সিপালস প্রিন্সিপালস গুলো কিন্তু আপনারা পড়েছেন, এবং আজকের এই একটা সংক্ষিপ্ত আলোচনার পরিসরে আমাদের যে শব্দবন্ধগুলো আমরা ব্যবহার করেছি বা আলোচনায় এসেছে, খুব মাইনটলি আমরা যদি চিন্তা করি, আমরা একা একাই কিন্তু প্রিন্সিপালসটাকে পড়ে নিতে পারবো। তাহলে প্রথম প্রিন্সিপালস কি? প্রিন্সিপালস মানে কি? নীতি। তাহলে এখানে দেখুন, যেটা দিয়ে আপনাদের সব থেকে বেশি প্রশ্ন এসেছে টেটে, দুটো প্রিন্সিপালস খুব গুরুত্বপূর্ণ প্রিন্সিপালস রয়েছে। একটা হচ্ছে সেফালোকডাল প্রিন্সিপাল, নিশ্চয়ই আপনারা জানেন সেফালোকডাল প্রিন্সিপাল, আর একটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল প্রিন্সিপাল। প্রক্সিমোডিস্টাল প্রিন্সিপাল। সেফালোকডাল প্রিন্সিপাল মানে যেটা একটু আগে বললাম, ভেরি গুড, ভেরি গুড, এটা হচ্ছে হেড টু ফুট। ক্লিয়ার? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে হেড টু ফুট, এটাকে আমরা বলছি সেফালোকডাল প্রিন্সিপাল। আর প্রক্সিমোডিস্টাল প্রিন্সিপাল কি? না না, সেন্টার টু পেরিফেরি। সেন্টার টু মানে কেন্দ্র থেকে পরিধি, বাংলায় যদি আমরা বলি, তাই তো? বোঝা গেল? তাহলে আমি এটা বাংলাতেই লিখে দিই, নাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। হ্যাঁ, ওই জন্যই বাংলাতেই লেখাচ্ছি, কেন্দ্র থেকে পরিধি। ক্লিয়ার হলো? আর এটা আমি লিখে দিচ্ছি মাথা থেকে পা। ডিরেকশনটা তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিলাম, মাথা থেকে পায়ের দিকে, এটা হচ্ছে কেন্দ্র থেকে পরিধির দিকে। আমি যদি উদাহরণ দিয়ে বলি, আমাদের শিরদাঁড়ার ডেভেলপমেন্টটা আগে হয়, তারপর হচ্ছে পার্শ্ববর্তী অঞ্চলের ডেভেলপমেন্ট। আমি যদি হাতের তালু দিয়ে বলি, আগে এই মধ্যেখানের অংশের ডেভেলপমেন্ট হয়, তারপরে আঙুলগুলো। ক্লিয়ার? এটাকে আমরা বলবো প্রক্সিমোডিস্টাল প্রিন্সিপাল, সেন্টার টু পেরিফেরি। কেন্দ্র মানে আপনি যে কোনো অংশের কেন্দ্র। ধরুন আমি যদি হাতের ডেভেলপমেন্ট বলি, তাহলে হাতের এই অংশের ডেভেলপমেন্ট আগে হবে। আমি যদি সামগ্রিক দেহের কথা বলি, আমাদের শিরদাঁড়া, এই শিরদাঁড়ার যে ডেভেলপমেন্টটা সেটা আগে হবে, তারপর পরিধির দিকে আস্তে আস্তে ডেভেলপমেন্টটা যাবে। বোঝা গেল? যে কোনো কিছুর ক্ষেত্রেই আগে কেন্দ্রের বিকাশ, তারপর পরিধির দিকে বিকাশ। রাইট, রাইট। ক্লিয়ার হলো? যে কোনো জায়গায় শারীরিক যে বিভিন্ন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো রয়েছে, সমস্ত কিছুর ক্ষেত্রেই আগে তার কেন্দ্রের ডেভেলপমেন্ট, তারপর তার পেরিফেরির ডেভেলপমেন্ট। ঠিক আছে? নেক্সট, হাতটা শক্ত হয় তখনই বসতে পারে। তখনই বুঝতে হবে। তার মানে কি কেন্দ্রের ডেভেলপমেন্ট আগে হচ্ছে, তারপরে পেরিফেরি দিকে যাচ্ছে, ওই জন্য এটা প্রিন্সিপাল। ঠিক আছে? শক্ত করে দাবা সে এরকম করতে পারে, তারপরে সে এরকম করতে তখনই পারে। পরিধিটা হচ্ছে কেন্দ্র থেকে। একদম। PROXIMODISTAL, প্রক্সিমোডিস্টাল। ঠিক আছে? প্রক্সিমোডিস্টাল। নেক্সট প্রিন্সিপাল হচ্ছে বলতে পারবেন আমাদের ডেভেলপমেন্ট আর একটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপালের উপর ডিপেন্ডেন্ট, সেটা কি? বলুন। মানে একটা যেরকম আমি এটা বললাম যে ডাইমেনশনটা কিরকম হবে ডেভেলপমেন্টে, একটা মাথা থেকে পা আর একটা কেন্দ্র থেকে পরিধি, এইরকমই আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল আছে, যেটা
আমাদের সবাইকে আমাদের মতো করে বিকশিত হতে সাহায্য করে না। জিনগত না পরিবেশগত? এই দুটোর মিথস্ক্রিয়া, হেরিডিটি ভার্সেস এনভায়রনমেন্ট, এটা আরেকটা প্রিন্সিপাল। আমাদের মতো করে বললাম, আপনার ধরলাম। তাহলে আমি কখনো আপনি হব না, আর আপনি কখনো আমি হতে পারবো না। তাহলে প্রত্যেকের মতো করে আমরা বেড়ে উঠি, যেভাবে বেড়ে উঠেছে রবীন্দ্রনাথ, যেভাবে বেড়ে উঠেছে বিবেকানন্দ, বা যেভাবে বেড়ে উঠেছিল লাদেন। আমরা শুধুমাত্র সাইকোলজি, এটা মনে রাখবেন, সাইকোলজি ইজ এ ডেসক্রিপটিভ সায়েন্স, সোসিওলজি ইজ এ নর্মেটিভ সায়েন্স। সাইকোলজি কিন্তু কখনো চোর, ডাকাত, খুনি এইভাবে কোনো মানুষকে বিচার করেন, এটা করে সোসিওলজি। সাইকোলজি একটা মানুষকে, একটা সত্তাকে ডেসক্রাইব করে, এর মধ্যে এই ট্রেডগুলো রয়েছে। আর সোসিওলজি বলছে যে এর মধ্যে এটা আছে বলে এ বাজে, এর মধ্যে এটা আছে বলে এ ভালো। এটা সোসিওলজিক্যাল পার্সপেক্টিভ। কিন্তু সাইকোলজি কখনো কাউকে কনক্লুসিভ ওয়েতে কিন্তু ইভালুয়েট করে না। ঠিক আছে, তাহলে এই প্রিন্সিপালসটা কি আমি জাস্ট সংক্ষেপেই লিখছি, হেরিডিটি ভার্সেস ট্যালেন্ট সবার মধ্যে এনভায়রনমেন্ট। ট্যালেন্ট সবার মধ্যে থাকে। ট্যালেন্ট শব্দটি আমরা ব্যবহার করি না, পোটেনশিয়ালিটি, সম্ভাবনা। সম্ভাবনা প্রতিটা মানুষের মধ্যেই সম্ভাবনা রয়েছে। বিবেকানন্দ কি বলেছিল? এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। প্রতিটা মানুষের মধ্যেই যে সম্ভাবনাগুলো লুকিয়ে রয়েছে, তার যে মানে সেটাকে বাইরে বার করা, আনলিসমেন্ট অফ পোটেনশিয়ালিটিস ইজ কল্ড এডুকেশন। সেই সম্ভাবনাগুলোকে বাইরে নিয়ে আসাটাই হচ্ছে শিক্ষা। তাহলে এটা কি সবার মধ্যে এক? কেন আলাদা আলাদা? এই প্রিন্সিপালটার জন্য, প্রিন্সিপালস অফ ইন্টারাকশন বিটুইন হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। এই হেরিডিটি এবং এনভায়রনমেন্টের মধ্যে যে মিথস্ক্রিয়া, সেই মিথস্ক্রিয়ার জন্যই কিন্তু আমরা প্রত্যেকে আলাদা আলাদা সত্তা। এই প্রিন্সিপালটাকেই আমরা আরেক রকম ভাবে বলতে পারি প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়ালিজম। প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়ালিজম, ব্যক্তি স্বতন্ত্রতা। কোথা থেকে আসলো? এই হেরিডিটি। আমাদের প্রত্যেকের হেরিডিটি আলাদা, কারণ আমি আগেই বলেছি প্রত্যেকের যে শুক্রাণুর যে জিন সিকোয়েন্সিং আলাদা, ডিম্বাণুর মধ্যে যেটা জিন সিকোয়েন্সিং আলাদা। তাহলে স্বাভাবিকভাবেই আমরা প্রত্যেকে যে হেরিডিটি নিয়ে জন্মগ্রহণ করেছি সেটা কখনোই এক হতে পারে না। হয়তো এনভায়রনমেন্টের কিছু সাযুজ্যতা থাকতে পারে, এনভায়রনমেন্টের কিছু সিমিলারিটি থাকতে পারে, কিন্তু হেরিডিটির কখনো সিমিলারিটি থাকতে পারে না। তাই তো, যদি আমরা জিন ফ্লোর কনসেপ্টটাকে নিয়ে ভাবি, তার জন্যই আমাদের প্রত্যেকের সত্তা স্বতন্ত্র। এটাকেই ডেভেলপমেন্টের প্রিন্সিপালে আমরা বলি প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়ালিজম। ক্লিয়ার? এমনটা হয় তো যে একই জিন কিন্তু আলাদা পরিবেশ পাওয়ার জন্য আলাদাভাবে তৈরি হলো। সেটার অ্যাকচুয়ালি আপনি যেটা বলতে চেয়েছেন আইডেন্টিক্যাল টুইনের ক্ষেত্রে এটা নিয়েও অনেক গবেষণা হয়েছে, কিন্তু সেখানেও এক পাওয়া যায়নি। ঠিক আছে, এটা নিয়ে অনেক রিসার্চ হয়েছে, ওই জন্য এটাকে প্রিন্সিপাল হিসেবে আমরা ধরছি, নাহলে তো ধরতাম না। ঠিক আছে, কিছুটা মিল থাকতে পারে কিন্তু হুবহু হতে পারে না। ক্লিয়ার? আচ্ছা, আর কি আছে? কন্টিনিউইটি, বাঙালি খুব ব্যক্তি স্বতন্ত্রতা। ব্যক্তি স্বতন্ত্রতার নীতি। অবলিক দিয়ে লিখে রাখবেন বংশগতি এবং পরিবেশের মিথস্ক্রিয়া। কেন ব্যক্তি স্বতন্ত্রতা আসছে? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে আমাদের মধ্যে আমরা এক একজন এক এক রকম, এটা ডেভেলপমেন্টের নিম্নলিখিত কোন প্রিন্সিপালকে সাপোর্ট করে? আসতেই পারে। তখনই দেখবেন ওখানে আইদার হেরিডিটি অফ অ্যান এনভায়রনমেন্ট থাকবে অথবা ব্যক্তি স্বতন্ত্রতার নীতি থাকবে, যে কোনো একটা হবে। পরিবেশ, ব্যক্তি এর জন্যই ব্যক্তি স্বতন্ত্রতা আসছে। অল্প এটাকে কি বলেছেন পার্সোনালিটি ডেফিনেশনে? আই অ্যাম হোয়াট আই অ্যাম, ইউ আর হোয়াট ইউ আর, দে আর হোয়াট দে আর। আমি যা আমি তাই। আমি যা মানে আমি আপনাদের কাছে যেমন, আমার কাছে যেমন নয়, সেটাই আমার ব্যক্তি সত্তা। ক্লিয়ার? ওই জন্য বলছি আই অ্যাম হোয়াট আই অ্যাম, মানে আপনি আমাকে যা ভাবছেন সেটাই আমি।
মানে আমার আমিটা আমি না, একদমই নয়। আমার আমিকে সমাজ দেখছে কি করে? এটাই কিন্তু পার্সোনালিটির ডেফিনেশনের মূল একটা কোর কনসেপ্ট। ঠিক আছে, দ্বন্দ্ব হচ্ছে কেন? এটা এরিকসন যখন পড়াবো তখন আরো ভালো বুঝবেন। দ্বন্দ্ব হচ্ছে কেন? কারণ একটা মতকে আমি যেভাবে ভাবছি আপনি সেভাবে ভাবছেন না। ভাববেন কি করতে? কারণ এখানে তো প্রিন্সিপালের এখানে সত্তাতেই তো বলা হচ্ছে। যে আমি আপনি নই আর আপনি আমি। রাইট, ক্লিয়ার? আর কি প্রিন্সিপালস আছে? কন্টিনিউইটি, ওই যে বললাম, ওই যে পেরিনেটাল স্টেজ থেকে আমার মানে পেরিনেটাল স্টেজ আমি বলবো না, প্রিনেটাল এনভায়রনমেন্ট থেকে যেটা অবজারভেবল হচ্ছে, পর্যবেক্ষণযোগ্য হচ্ছে, আমি যখন তাকে সামনে দেখছি, পেরিনেটাল এনভায়রনমেন্ট, সেখান থেকে শুরু করে টিল ডেথ আমি থেমেছি, আমি কাজ করে গেছি। তাহলে আমার বিকাশ হচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে আমার বিকাশ হচ্ছে। তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? প্রিন্সিপালস অফ কন্টিনিউইটি, অবিচ্ছিন্নতা নীতি, বিচ্ছিন্নতা না। ক্লিয়ার? প্রিন্সিপালস অফ কন্টিনিউইটি, অবিচ্ছিন্নতার নীতি। বাংলায় যদি লেখেন, লিখবেন অবিচ্ছিন্নতার নীতি, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এর কোনো ছেদ নেই, এর কোনো বিরাম নেই। এই নীতিটাকেই আমরা বলছি অবিচ্ছিন্নতার নীতি, প্রিন্সিপাল অফ কন্টিনিউইটি। এটাও ডেভেলপমেন্টের একটি গুরুত্বপূর্ণ নীতি। ক্লিয়ার? হ্যাঁ, কোনো কিছু কনসেপ্ট যদি অসুবিধা হয় সেই মুহূর্তেই কিন্তু বলবেন, ঠিক আছে? আর একটুখানি যদি ডিটেলসে বুঝে নেন, এটা জীবনে আটকাবে না। যেভাবেই প্রশ্ন দিক, যেভাবেই ঘুরিয়ে আসুক, আপনার মূল কনসেপ্টকে যদি আপনি কাটাছেড়া করে বোঝেন, তাহলে কোনো দিন এখান থেকে যত কঠিন প্রশ্নই দিক না কেন, সেটা কিন্তু আর কঠিন লাগবে না। আরেকটা আছে প্রিন্সিপালস অফ ইন্টিগ্রেশন। প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেশন, সমন্বয়ের নীতি। বাংলায় যদি লেখেন, লিখবেন সমন্বয়ের নীতি, প্রিন্সিপালস অফ ইন্টিগ্রেশন, প্রিন্সিপালস অফ ইন্টিগ্রেশন। প্রিন্সিপালস অফ ইন্টিগ্রেশন, সমন্বয়ের নীতি। সমন্বয় নীতিটা কি একটু বলুন? সমন্বয় শব্দের অর্থ কি? একত্রিতকরণ, তাই তো? এটাকে বলি সমন্বয়। তাহলে এখানে সমন্বয় বলতে পরিবেশের সমন্বয়ের মধ্যে আমি বড় হচ্ছি এরকম না, ভাবুন। সমন্বয় বলতে বোঝাচ্ছে যে আমরা যে আমি যখন ভাবে শিখছি, যেমন ধরে নিচ্ছি যে প্রত্যেকটা বাচ্চা এরকম হয়। না, আমি যখন শিখছি একটা বিষয় নাই, সমস্ত অনেক শেখার কথা বাদ দিন, আচ্ছা, একটু এর আগেই যা বললাম প্রিন্সিপালস অফ কন্টিনিউইটি, তাহলে প্রত্যেকটা ফেজেই ইন্টিগ্রেশন আছে। এরকম কিন্তু নয় যে প্রিনেটালে ইন্টিগ্রেশন নেই, পেরিনেটালে আছে। প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যে অবিচ্ছিন্নভাবে একটা বাদ দিয়ে একটা হতে পারে না। এবার একটু আমি বলি, পেরিনেটাল স্টেজে একটা শিশু জন্ম নিল, তাই তো? একটু আগে বললাম না যে প্রথমে সে মাথাটাকে আস্তে করে তুলতে শিখবে, তারপরে আস্তে আস্তে বিভিন্ন ভাবে তার বিকাশ ঘটবে, তাই তো? আগেই কি সে, আচ্ছা বলুন তো দেখি আপনাদের অবজারভেশন ক্ষমতা, বাচ্চা বাচ্চা তো আমরা সবাই নার্চার করেছি, বাচ্চাদের আগে আঙুলের বিকাশ হয়, মানে আগে আঙুল নিয়ে ওরা নাড়াচাড়া করে নাকি হাত নিয়ে নাড়াচাড়া করে? একদম না, ভুল দেখেছে। মুঠো থাকে, মুষ্টিবদ্ধ থাকে, ও হাত এইরকম অবস্থাতেই এরাম এরাম কম করে। যদি আড়মোড়া ভাঙে দেখবেন এই হাত এরাম অবস্থাতেই, এই আঙুল কিন্তু খোলে না। আগে ওয়াচ করতে হবে, দেখবেন মুঠি থাকে, মুষ্টিবদ্ধ থাকে, ঠিক আছে? তারপরে আচ্ছা, এই যে এটা আপনারা পড়েছেন এবং প্রশ্নও আসে দেখবেন, এই যে আঙুল নাড়ানো, আপনারা লিখছেন, আমি লিখছি, আমরা কাঁচি দিয়ে কোনো কিছু কাটছি, আমরা সেলাই করছি, এগুলো বলুন তো কোন মোটরের ডেভেলপমেন্ট হচ্ছে? মানে স্নায়ুর, সেটা সংবেদন। ক ধরনের মোটরের আমাদের ডেভেলপমেন্ট হয়? আমরা সাঁতার কাটছি, আমরা ফুটবল খেলছি, কি কি মোটর আছে এটা পড়েছেন কিন্তু না। সেন্সারি মোটর তো একটা স্টেজ, সেন্সারি মানে সংবেদন, যেটা সেন্সেশন থেকে এসেছে। বাংলায় বলতে পারবো না। বাংলাতেই বলছি, আমি তো বাংলাতেই বলছি। যেটা মানে
আনতে পারছি একটা অর্জন করে আমি যেটা অর্জন করে জন্মিয়েছি আর একটা না, ওটা আলাদা। আমি বলতে যে আমাদের শরীরে দু ধরনের মটর পেশি আছে, সেটা কি কি? একটা হচ্ছে ফাইন মটর, আর একটা হচ্ছে ওটা আলাদা, একটা গ্রস মটর। এটা আমি ফিজিওলজিক্যাল একটা এক্সপ্লেনেশন দিচ্ছি, মানে শারীরবৃত্তীয় অঙ্গ সংস্থানিক, এর মধ্যে কোনো সাইকোলজি নেই। তাহলে ফাইন মোটর কখন ডেভেলপমেন্ট হয়? যখন আঙুল, লেখা, ছবি আঁকা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছবি আঁকা, ঠিক আছে, এইগুলোর সেলাই করা ফাইন মোটর, পরীক্ষায় আসবে। গ্রস মোটর, আমি দৌড়াচ্ছি, আমি সাঁতার কাটছি, আমি ফুটবল খেলছি, গ্রস মোটর। এবার আমি এই ইন্টিগ্রেশনে আসছি। এবার ধরুন একটা শিশু প্রথমেই কি জিনিস ধরে? আগে সে হাতটাকে এরকম আড়মোড়া, একদম প্রথমে আড়মোড়া খাটাচ্ছে, তারপর আস্তে আস্তে আঙুল খুলছে, তারপরে কোলে নেবেন, চশমা যদি পরে থাকেন চশমা ধরে টানবে, চুল ধরে টানবে। 6 মাসের বাচ্চাকে কোলে নেবেন আর 1 মাসের বাচ্চাকে কোলে নেবেন, পার্থক্য আছে। ও কিন্তু চুল ধরবে না, আঙুলগুলো বন্ধ থাকবে। ক্লিয়ার? এইবার ওর এই গ্রস মোটর আর ফাইন মোটর দুটোরই ডেভেলপমেন্ট হয়ে গেল। এইবার জিনিস নিল, যা ছুটছে। এইবার যেটা আপনারা বলছেন সেন্সারি মোটর ডেভেলপমেন্ট, যেটা পেঁয়াজের সময় গিয়ে আমরা আবার পড়বো, সেটা আলাদা। তাহলে ফাইন মোটর আর গ্রস মোটর ও সমন্বিত করলো কি করলো না? দিস ইজ ইন্টিগ্রেশন। ক্লিয়ার? দিস ইজ ইন্টিগ্রেশন। তাহলে এইভাবে প্রত্যেকটা স্তরে ডেভেলপমেন্টের ইন্টিগ্রেশন হয়। আমরা কথা বলার সময় ইন্টিগ্রেশন হয় না? প্রথমে কি বলেছি নাকি যে মা খিদে পেয়েছে খেতে দাও? ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের পার্সপেক্টিভ থেকে ভাবুন, সোশ্যাল ডেভেলপমেন্টের পার্সপেক্টিভ থেকে ভাবুন, ইমোশনাল ডেভেলপমেন্টের পার্সপেক্টিভ থেকে ভাবুন, ইন্টিগ্রেশন হয়। প্রত্যেকটা বিকাশের ক্ষেত্রে ইন্টিগ্রেশন হয়। তার জন্য এই প্রিন্সিপালকে আমরা বলছি প্রিন্সিপালস অফ ইন্টিগ্রেশন। বোঝা গেল? হ্যাঁ। এইবার নেক্সট হচ্ছে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপালস অফ ডিফারেন্সিয়াল ডেভেলপমেন্ট। প্রিন্সিপাল অফ ডিফারেন্সিয়াল ডেভেলপমেন্ট আমাদের ছেলেদের এবং মেয়েদের ডেভেলপমেন্টের বৈশিষ্ট্য, ডেভেলপমেন্টের প্রকৃতি আলাদা আলাদা, পৃথক। ক্লিয়ার? এই জন্যই এই প্রিন্সিপালসটাকে আমরা বলছি প্রিন্সিপালস অফ ডিফারেন্সিয়াল ডেভেলপমেন্ট। পার্থক্য রয়েছে, পার্থক্যটা কার উপর ভিত্তি করে? লিঙ্গের উপর ভিত্তি করে। ঠিক আছে? বেসড অন সেক্স, ডিফারেন্সিয়াল ডেভেলপমেন্ট বেসড অন সেক্স। ক্লিয়ার? বৈষম্য এই ক্ষেত্রে তো আলাদা কনসেপ্ট, মানে আমরা লিঙ্গের উপর ভিত্তি করে ডেভেলপমেন্ট দু ধরনের আলাদা। ছেলেদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট যেভাবে হবে, মেয়েদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট সেভাবে হবে। এটাই হচ্ছে প্রিন্সিপালস অফ ডিফারেন্সিয়াল ডেভেলপমেন্ট। ক্লিয়ার? বোঝা গেল তো? এবার হচ্ছে যে ডেভেলপমেন্ট বেসড অন ডাইমেনশন। বারবার আমরা ব্যবহার করি, জাতীয় শিক্ষানীতি থেকে শুরু করে সব জায়গায় আমরা বলি, আপনারা যখন ডিএলএড করেছেন, আপনারা যখন বিএড করেছেন, তখন বারবার যেটা বলেছেন যে আমাদের লক্ষ্য, এম অফ এডুকেশন কি? এম অফ এডুকেশন কি? শিক্ষার লক্ষ্য কি? এম অফ এডুকেশন বলুন। ভেরি গুড। অল রাউন্ড ডেভেলপমেন্ট অফ লার্নার্স, না অফ ইন্ডিভিজুয়াল? একদম নয়। প্রতিটি শিক্ষার্থীর সার্বিক বিকাশ। বহুবার এমসিকিউ এসেছে পেটে। লার্নার্স নয়, না। আমার ক্লাসে আপনারা 4 জন আছেন, আমি যদি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে না পারি, তাহলে এখানে কিন্তু আমার সফলতা প্রকাশ পাবে না। ক্লিয়ার?
তাহলে আমাকে এমফাসিস করতে হবে ইন্ডিভিজুয়ালকে, কারণ এতক্ষণ ধরে বারবার বলে আসছি যে প্রত্যেকের হেরিডিটি আলাদা, প্রত্যেকের এনভায়রনমেন্ট আলাদা, প্রত্যেকে বোঝার ক্ষমতা আলাদা। তাহলে একজন টিচারকে প্রত্যেকের উপর এমফাসিস করতে হবে তার ডেভেলপমেন্টের প্রিন্সিপালের উপর ভিত্তি করে। এক হবে? আপনার সাথে আমার মিলবে, ওনার সাথে আপনার মিলবে? তাহলে যদি না মেলে তাহলে প্রত্যেকে একই রকম ভাবে বুঝবে কেন? ক্লিয়ার? তাহলে এম অফ এডুকেশন এটা হচ্ছে অল রাউন্ড ডেভেলপমেন্ট, তাই তো? অল রাউন্ড ডেভেলপমেন্ট। এবার আমাকে বলুন, যেটা নিয়ে আমি আসলাম, এই অলরাউন্ড ডেভেলপমেন্টের তিনটে ডাইমেনশন আছে, তিনটে দিক আছে, কি কি বলতে পারবেন? যেটা যেটা আরেকটা প্রিন্সিপালস, ডেভেলপমেন্টের গুরুত্বপূর্ণ প্রিন্সিপালস। এই যে আমি বারবার বলছি যে আমি বা আপনি, আমাদের তো সত্তা রয়েছে, যেটা পার্সোনালিটি শব্দটা। ভেরি গুড, সেগুলো বলুন কি কি? শুধু শারীরিক বিকাশ নয় না, প্রথম দাঁড়ান, আস্তে আস্তে আসছি। প্রথম হচ্ছে বলতে পারবেন ফিজিক্যাল মোটর ডেভেলপমেন্ট। এবার বলি, আপনাদের বইয়ের সাথে এখানে পড়ার সময় একটুখানি খেয়াল রাখতে হবে। কোনো বইয়ে ভুল লেখা আছে আমি বলবো না, কিন্তু বাজার চলতি যে কটা বই আমি দেখেছি কলেজগুলোতে, আহিলি বা রীতা, সেখানে ফিজিক্যালকে আলাদা করে দেওয়া রয়েছে, আবার মোটরকে আলাদা করে দেওয়া রয়েছে, কিন্তু একদম এটা রং কনসেপ্ট। ফিজিক্যাল ডেভেলপমেন্ট ছাড়া কখনো কিন্তু মোটর ডেভেলপমেন্ট সম্ভব নয়। বোঝা গেল? ওই জন্য এটাকে বিচ্ছিন্ন আমি করতে পারবো না কোনোভাবে। ওই জন্য ফিজিক্যাল মোটর ডেভেলপমেন্ট একই ডাইমেনশনের মধ্যে থাকবে। ক্লিয়ার? মোটর মানে সঞ্চালন, এই যে আমি হাত নাড়াচ্ছি, এই যে সঞ্চালন, এগুলোকে আমরা বলছি সঞ্চালন। আমরা চোখের পাতা সঞ্চালন, আমি হাঁটছি সঞ্চালন। ক্লিয়ার? তাহলে এই সঞ্চালন কখনো ফিজিক্যাল ডেভেলপমেন্ট ছাড়া হতে পারে? আর ফিজিক্যাল ডেভেলপমেন্ট হলে কি মোটর ডেভেলপমেন্ট হবে না? এটাও কি হতে পারে? তাহলে এটা একসাথেই হবে। তার জন্য এটা একটা ডাইমেনশনের মধ্যে লিখতে হবে, ফিজিক্যাল মোটর ডেভেলপমেন্ট। ক্লিয়ার? আচ্ছা, শারীরিক, ফিজিক্যাল মানে শারীরিক, মোটর মানে সঞ্চালন। তাহলে বাংলায় লিখবেন শারীরিক ড্যাশ দিয়ে সঞ্চালনমূলক বিকাশ, শারীরিক সঞ্চালনমূলক বিকাশ। ঠিক আছে? 2 নম্বর কি? মেন্টাল ডেভেলপমেন্ট। এটাকে আমরা বলতে পারি ব্রেন ডেভেলপমেন্ট। এটাকে আমরা আরেকটা নামে রাখতে পারি কগনিটিভ ডেভেলপমেন্ট। ক্লিয়ার? মেন্টাল ডেভেলপমেন্ট, ব্রেন ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট, অল আর সেম, একই। এটা আরেকটা ডাইমেনশন। বাংলায় যদি লেখেন মানসিক বিকাশ, বৌদ্ধিক বিকাশ, প্রজ্ঞামূলক বিকাশ। ক্লিয়ার? আর 3 নম্বর যে ডাইমেনশনটা, সেটা বলতে পারবেন? বলা উচিত। এটা কি পরিবেশের বাইরে হতে পারে? BRAIN, ব্রেন। এটা মেন্টাল মানে হচ্ছে মানসিক, ব্রেন মানে বৌদ্ধিক, কগনিটিভ মানে কগনিশন মানে প্রজ্ঞা বা প্রজ্ঞামূলক, কগনিটিভ যেহেতু রয়েছে, বৌদ্ধিক, মানসিক বা প্রজ্ঞামূলক একই, কিন্তু অবলিক দিয়ে লিখবেন। আরেকটা এরিয়া হচ্ছে সোশ্যাল ইমোশনাল ডেভেলপমেন্ট। বাহ, ভেরি গুড, ভাবনাটাই তো আসল, অপশনে তো পেয়ে যাবেন সোশ্যাল ইমোশনাল ডেভেলপমেন্ট। আমাদের লার্নিং এ একটা জিনিস মনে রাখবেন, ভাবনা ছাড়া আর কিচ্ছু নেই, শুধু ভাবনা। ভাবতে পারাটাই শিক্ষা, আর কিচ্ছু দরকার নেই, বিশেষ করে এই চাইল্ড সাইকোলজির এরিয়া। আচ্ছা, সোশ্যাল বাংলা কি হবে? আচ্ছা, ইমোশন মানে কি? বা প্রক্ষোভ,
সামাজিক প্রাক্ষবিক বিকাশ। এবার অনেক বইতে আমি দেখেছি এগুলোকে অনেকগুলো ডাইমেনশনে ভাগ করেছে, এই সোশ্যাল ইমোশনালকে আলাদা আলাদা ভাবে দেখিয়েছে, কিন্তু অসম্ভব। ইমোশনাল ডেভেলপমেন্ট ছাড়া সোশ্যাল ডেভেলপমেন্ট সম্ভবই নয়, মানে এককভাবে সম্ভব নয়, একই মুদ্রার এপিট ওপিট। তাই তো আপনার এমপ্যাথি আর সিম্প্যাথি এই দুটো কনসেপ্ট আপনারা শুনেছেন নিশ্চয়ই, বলুন তো কি? আমি বাংলায় যদি লিখি সমানু কি, সমানু কি ভূতি, অর্থাৎ এটাকে যদি আমি ভাঙি সমান অনুভূতি, তাই তো। আর একটা হচ্ছে সহানুভূতি, অনুভূতির সহিত। পার্থক্য বলতে পারবেন আমাকে? সমানুভূতিটা হচ্ছে আপনার আমার অনুভূতিটা একই রকম, আর সহানুভূতিটা হচ্ছে মানে আমার অনুভূতিটা আপনার ভিতরে। দাদা আমি বলি, সমানুভূতি মানে অনুভূতিটা সবার সমান, সবার প্রতি সমান। আর সহানুভূতি কি ব্যাপারটা উদাহরণ দিয়ে বুঝুন। আর সহানুভূতিটা হচ্ছে যে কাউকে তুমি ই করছো, সাহায্য করছো। না, সাহায্য করার সাথে অনুভূতির কি সম্পর্ক? দাদা আমি কোঅপারেশন বলবো, অনুভূতি জাগ্রত না হলে তো করবে। সেটা তো কোঅপারেশন। মানে আমি সবাইকে সবাইকে একটা উদাহরণ দিন, উদাহরণ দিয়ে আমাকে বলুন এটা সমানুভূতি, এটা সহানুভূতি। উদাহরণটা দিয়ে বলছি। হ্যাঁ, মানে আমি সবাইকে যে চোখে দেখছি আপনাকেও সেই চোখে দেখছি, সবাইকে এক চোখে দেখাটা হলো সমানুভূতি, আর আপনাকেও সেই চোখে দেখাটা হলো সহানুভূতি। এরকম আমি মানে শিওর হতে না ঠিক আছে, আরেকটু চেষ্টা করুন। আমাকে সহানুভূতি দেখাচ্ছিস মানে আমি সহানুভূতি মানে এদেরকে সবাইকে এক চোখে দেখছি, আবার এখানে যে আছে তাকে আমি সেই চোখে দেখছি। এবার এদেরকে যখন আপনি বুঝেছেন ঠিক আমার মনে হচ্ছে। উদাহরণটা দিতে পারবেন? এবার আমি বলি, একটু উদাহরণ দিলে ক্লিয়ার হবে ব্যাপারটা। ধরুন আমি এখানে যেতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলাম, চারজনের রিয়াকশন বা অ্যাক্টিভিটি কি সেম হবে? উত্তর বেরিয়ে গেল। দাঁড়ান, এই যে ধরে ধরে তুলতে যাবে, কেন তুলতে গেল? কারণ উনি সেই মুহূর্তে ভেবেছেন আমি পড়ে গেলে আমার ওই রকম লাগতো বা আরেকজন আমাকে ওইভাবেই তুলতে আসতো। এই সমান অনুভূতিটা এসেছে বলেই কিন্তু আপনি আমাকে হাত ধরে তুলতে গিয়েছেন, বাকি তিনজন বলে ইস পড়ে গেল, একটু সাবধানে চলতে পারে না। বেশি সহানুভূতি। প্রকাশের উদাহরণ দিয়ে প্রকাশটাই হচ্ছে মেন। প্রশ্ন কিন্তু সিচুয়েশন বেসড আসবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই ডেভেলপমেন্ট গুলো কখনো ইমোশন ছাড়া সম্ভব? কোথায় সমান হলো? উনি আমাকে তুলতে আসলেন, তাহলে এটা সমান অনুভূতি, আর বাকিরা বললো ইস স্যার পড়ে গেল, সহানুভূতি। ক্লিয়ার? আমি আরেকটা বলি, আমরা যেমন আগেকার দিনে সিনেমা দেখতাম, দুঃখের সিনেমা দেখলে চোখ দিয়ে জল বেরোত, সমানুভূতি। একটা ক্রিকেট খেলা হচ্ছে, ফুল টাচ বল এরকম করে মারলো, আরে এটা 6 মার বল ছিল, সমানুভূতি। তাহলে আমি যখন ওর ভেতরে গিয়ে ওই সিচুয়েশনটাকে নিজের মনে করে আমি অনুভব করছি, সেটা সমানুভূতি। আর অনুভূতির সহিত, ঠিক আছে লেগেছে এটা খুব খারাপ লাগছে, এটা হচ্ছে সহানুভূতি। তাহলে এই সমানুভূতি সহানুভূতি আমরা ইংরেজিতে এটাকে কি বলছি? এমপ্যাথি, এটাকে বলছি সিম্প্যাথি। তাহলে এই ধরনের বিকাশগুলো ঘটতে গেলে আমার কিন্তু ইমোশন লাগবে। বেসিক ইমোশন কোনগুলো? বেসিক ইমোশনস কান্না, হাসি, আবেগ শব্দটি আসছে কেন? হাসি, ভয়, এগুলো হচ্ছে আমাদের বেসিক ইমোশন, তাই তো? এগুলো হচ্ছে বেসিক ইমোশন। এগুলো আস্তে আস্তে সময়ের সাথে সাথে কি হচ্ছে? অভিজ্ঞতা আর পরিণতির মিথস্ক্রিয়ার মাধ্যমে এগুলোর বিকাশ ঘটছে। এগুলোর বিকাশ ঘটা মানেই এটাই প্রভাবিত করছে কাকে? আপনার সামাজিকীকরণকে। সামাজিকীকরণ কি? আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে, আপনার পাড়া প্রতিবেশীর সাথে, আপনার কলিগসদের সাথে আপনি যেভাবে মিশছেন, যেভাবে মিথস্ক্রিয়া করছেন, সেটাই আপনার সামাজিকীকরণের প্রক্রিয়াকে উন্নত করবে।
তাই তো? জীবনের সফলতার আমরা যদি সূচক বলি তাহলে সেটা কিন্তু সোশ্যালাইজেশন, সামাজিকীকরণ। ঠিক আছে? তাহলে এই তিনটে ডাইমেনশনের ডেভেলপমেন্ট এটা কিন্তু ইন্টিগ্রাল, একে অপরের পরিপূরক। এরকম কিন্তু ব্যাপার নেই শিশুর প্রথম 2 মাস ফিজিক্যাল মোটর ডেভেলপমেন্ট হলো, তারপরে 2 মাস মেন্টাল ডেভেলপমেন্ট হলো, এরকম কিন্তু নয়। ও যেদিন জন্মেছে সেদিন থেকেই ওর মেন্টাল ডেভেলপমেন্ট শুরু, সেদিন থেকেই ওর ফিজিক্যাল মোটর ডেভেলপমেন্ট শুরু, সেদিন থেকেই ওর সোশ্যাল ইমোশনাল ডেভেলপমেন্ট শুরু, এবং সেটা আমৃত্যু চলবে। যখন গর্ভে ছিল তখন এক পরিবেশ, তখন এক পরিবেশ, যে পরিবেশটা আসলে পরিবেশটাকে মানিয়ে নিতে হচ্ছে আস্তে আস্তে। অবশ্যই ওটাও পরিবেশের সঙ্গে নিজেকে একদম। তখনই তো তাহলে ওর যখন প্রিনেটাল এনভায়রনমেন্টে ছিল তখন ওর কিন্তু ফিজিক্যাল মোটর ডেভেলপমেন্ট হয়েছে, মেন্টালটাও হয়েছে, মেন্টালটাও হয়েছে, সোশ্যালটা তখন কিন্তু সোশ্যালটা হয়নি কারণ ওদের এনভায়রনমেন্ট পাইনি। তাহলে ক্লিয়ার? রেজাল্টটা কখন হবে? যখন environment পেরিনেটাল থেকে, পেরিনেটালের পর থেকে। না পেরিনেটাল থেকেই, পেরিনেটাল থেকে। ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই ওর সোশ্যাল ইমোশনাল ডেভেলপমেন্ট। কান্না, বাইরের পরিবেশে যে চিৎকার করে কাঁদছে, এটা কি? ইমোশন, ইমোশন, বেসিক ইমোশন। কেউ শিখিয়ে দেয়নি কাঁদতে হবে, রাইট? কেউ শিখিয়েছে কাঁদতে হবে? কেউ শিখিয়েছে মাকে দেখে হাসতে হবে? বেসিক ইমোশন। শিশুদেরকে বকছে, এই চপ, আপনি চপ বলেছেন বলে মানে ও বকছে এটা শুনে ও কিন্তু কাঁদছে না। কেন কাঁদছে? জোরে শব্দ। আচ্ছা আচ্ছা। আপনি ওকে বলবেন এই চপ, ও কাঁদবে। জোরে শব্দ, ভয়, ভয়, বেসিক ইমোশন। যে কোনো শব্দ শুনে চমকে ওঠে, বেসিক ইমোশন। এগুলোই কিন্তু ওর সামাজিক পরিবেশকে সমৃদ্ধ করে, সামাজিকীকরণকে সমৃদ্ধ করে। গর্ভের পরিবেশের আর বাইরের পরিবেশের মধ্যে উষ্ণতার পার্থক্য অবশ্যই কম না বেশি থাকে? সেটা ডিপেন্ড করছে যে এবার অ্যাকচুয়ালি আমাদের যে প্রিনেটাল এনভায়রনমেন্ট, সেই প্রিনেটাল এনভায়রনমেন্ট হচ্ছে মাতৃগর্ভের পরিবেশ। তাহলে কম বেশি সেটা ডিপেন্ড করছে বাইরের যে আমাদের এনভায়রনমেন্ট, সেটা যদি এখন এই সময় হয় সেটা আমি কি করে আপনাকে স্ট্যান্ডার্ডাইজ হিসেবে বলবো? সেটা তো বলা সম্ভব নয়, কিন্তু সেটার পার্থক্য থাকবে, সেটা পার্থক্য থাকবে। ক্লিয়ার? এটুকুনি কি বোঝার কোনো অসুবিধে? না না clear। তাহলে প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট, ডেফিনেশন অ্যান্ড কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট, ডেফিনেশন অফ ইভি হারলক, ক্যারেক্টারিস্টিক ফিচার্স, আর হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল পার্সপেক্টিভ অন চাইল্ড বার্থ। আমি এইভাবে কিন্তু 6টা 7টা এইভাবে বলছি না, যেগুলো আপনি লিখেছেন সেগুলোই ডেভেলপমেন্টের প্রিন্সিপাল টোটালটাই। আবার ওগুলোকে ভাঙলে সংখ্যা বাড়বে। একদম একদম একদম, আমি পরপর করেই করেছি, মোট 9টা হয়েছে। মোট 9টা হয়ে, ঠিক আছে? ক্লিয়ার হলো? তাহলে ডেভেলপমেন্টের কনসেপ্ট সম্পর্কে আমি আশা করি জটিলতা নেই, যদি থাকে আমাকে একটু বলুন। স্যার এটা শুধুমাত্র ইভি হারলকের মতে হলো, নীতিটা না, মানে সংজ্ঞাটা। সংজ্ঞাটা ওটাই স্ট্যান্ডার্ডাইজ ডেফিনেশন। আচ্ছা, আচ্ছা। আর ডেভেলপমেন্টের ডেফিনেশন যদি আপনাকে দিতে বলে আপনি নিশ্চয়ই পারবেন দিতে, আপনার মতো করে পারবেন না? সেটা আপনার ডেফিনেশন। কিন্তু এটা হচ্ছে দাদা এই তুমি মোটামুটি এই যে যেটা করানো হয়েছে এটা থেকে আমার একটা সামান্য একটু ধারণা হয়েছে। ব্যাস এটাই আমি চাইছি। এটা থেকেই যখন ওই অপশন গুলো দেবে, ওইটা প্রথম হচ্ছে যে ওই যখন মাতৃগর্ভে থাকে, হ্যাঁ মাতৃগর্ভের থেকে যখন সে শিশু ভূমিষ্ঠ হলো তখন থেকে পুরোটা জীবনব্যাপী যে পরিবর্তনটা চলছে এটাই হচ্ছে ডেভেলপমেন্ট। একদম, এটা হচ্ছে বিকাশ। টিল ডেথ, একদম মৃত্যু পর্যন্ত। আপনি যে মানে আমি যে মুহূর্তে মানে মরবো বা মৃত্যু বরণ করব তখন আমার ডেভেলপমেন্ট হচ্ছে। ক্লিয়ার? ওই জন্যই ডেভেলপমেন্টের প্রিন্সিপালস হচ্ছে কন্টিনিউটি, এর কোনো ছেদ নেই। ক্লিয়ার? এইবার আমরা আসবো হচ্ছে থিওরিতে, যেটা আমি নেক্সট দিন আলোচনা করব। কগনিটিভ ডেভেলপমেন্ট, সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট, মোরাল ডেভেলপমেন্ট, তিনটে কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। তারপরে তো বিভিন্ন মনীষীরা বিভিন্ন রকমের মত দিয়েছে, কিন্তু একজনের মতে কিন্তু কিন্তু লক্ষ্য একটাই, পিয়াজে কগনিশনকে কেন্দ্র করে ডেভেলপমেন্টকে ব্যাখ্যা করেছে। এরিকসন সমাজ আর সাইকি এই জিনিস এর একটু ভালো করে হ্যাঁ ইন্টারাকশনের, ইন্টারেস্টিং জিনিস তো, ইন্টারাকশনের মাধ্যমে ডেভেলপমেন্টকে ব্যাখ্যা করেছে। লরেন্স কোলবার্গ
নৈতিকতাকে কেন্দ্র করে ডেভেলপমেন্টকে ব্যাখ্যা করেছে। ঠিক একদম আমরা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ, কিন্তু সবাই শান্তি চাই, সবাই একটা পজিটিভ থিঙ্কিং এর মাধ্যমে জীবনটাকে, লক্ষ্য কিন্তু একটাই, রাইট? ডেভেলপমেন্টও তাই। এক একজন মনোবিদ এক এক রকম ভাবে বিকাশকে ব্যাখ্যা করেছে, তার জন্য থিওরি অনেকগুলো হয়েছে, কিন্তু লক্ষ্য সেই একটাই, বিকাশটাকে ব্যাখ্যা করা। যে যার মতো করে এটাকে আমরা যেমন কেউ হয়তো এই যে আল্লাহকে প্রথমে যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাই আমাদের বোঝার দরকার। তারপরে এক একজন তো এক এক রকম ব্যাখ্যা করে একদম। বিভিন্ন দার্শনিক। তাহলে এ পর্যন্ত থাকলো, আশা করি কোনো অসুবিধা নেই। আমি আগে কিছুটা এগিয়ে নেব, ঠিক আছে? আর আপনাদের একটা টাস্ক থাকবে, যেটা আপনাদেরকেই করতে হবে, বিভিন্ন বছরের প্রশ্নগুলো জোগাড় করবেন। জোগাড় করে ডেভেলপমেন্ট, যেমন আজকে আলোচনা হলো, এই ডেভেলপমেন্ট থেকে কি কি প্রশ্ন এসেছে সেগুলো একটা খাতায় লিখবেন, সেগুলো নিয়ে আলোচনা। সেটা ডিপেন্ড করছে আপনাদের উপর। যতগুলো প্রশ্ন পাবেন, বিভিন্ন রাজ্য, সেন্ট্রাল টেক, সেটা একটু খোঁজ করবেন। বিকল্প বই তো আছেই, অনেক জায়গাতেই তো বিভিন্ন পাবলিশারের বইয়ে আগের বছরের প্রশ্নগুলো আমি দেখি, ঠিক আছে? সেগুলো একটুখানি আপনাদেরকে, হ্যাঁ একদম, রাইট, সেগুলো এই যেমন আজকের যে আলোচনাটা হলো, আপনারা নিজেরাও বুঝতে পারছেন যে কি কি প্রশ্ন এখান থেকে আসতে পারে, থাকবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের রবিবার